This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা যা ভাবে এই মুহূর্তে বাংলায় ভোট যুদ্ধ চলছে আর এই ভোট যুদ্ধে শাসক বিরোধী মুখোমুখি লড়াই হওয়াই তো স্বাভাবিক, কিন্তু এই বাংলায় বহু ক্ষেত্রে শাসক দলকে লড়তে হচ্ছে দলের অন্দরের প্রতিপক্ষের সঙ্গে, যেখানে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব বারবার আসছে। পরিণাম কি? পরিণাম রক্তপাত, মৃত্যু। বাগুইআটির ঘটনায় দেখুন, তৃণমূল কর্মীর নৃশংস হত্যাকাণ্ডের পর সেই একই অভিযোগ উঠছে থানার কাছে। গোটা পাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে কারা প্রাণঘাতী হামলা চালালো? অভিযোগে স্তম্ভিত এলাকার বাসিন্দারা। তীব্র গরম আর নির্বাচনের গনগনে আঁচে ফুটছে বাংলা। সেই উত্তাপ কয়েক গুণ বাড়িয়ে তুলল। আমাদের ছেলে মারা গেছে, ছেলে চাই। বাগুইআটির এক তৃণমূল কর্মীর নৃশংস হত্যাকাণ্ড, তাও আবার বাগুইআটি থানা থেকে মাত্র 800 মিটার দূরে। গোটা পাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে পরিকল্পিত হামলার অভিযোগ উঠল। ঘটনায় জড়ালো তৃণমূলেরই অপর গোষ্ঠীর নাম। এলাকায় গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। তৃণমূল জেলা যুব সভাপতি ও বিধাননগরের মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীও পড়লেন ক্ষোভের মুখে। রাত থেকে আমরা কত কন্টিনিউয়াস আপনাকে ফোন করে আছি, আপনাকে সুবর্ণ আন্টিকে ফোন করে আছি রাত 2:30 থেকে। আজকে মানুষের মার্ডার হওয়ার পর, জীবনটা চলে যাওয়ার পর এখন খবর নিচ্ছে পিঙ্কি কোথায়? দয়া দেখাবেন এখন পিঙ্কিকে? একটা ভোট পাবেন না আমাদের পাড়া থেকে, একটা ভোট পাবেন না, আসুন আমার ভোট নিতে। কালকে রাত্রি 1:30 অবধি তার সঙ্গে আমার কথা হয়েছে। রাত্রি 3টে সাড়ে 3টের সময় ওনারা আমাকে ফোন করেছিলেন। আমার ফোন সাইলেন্ট হয়ে গিয়েছিল এবং আমি কমিউনিকেট করতে পারিনি। এই ড্রেনের মধ্যে কিন্তু ঢুকিয়ে তাকে এলোপাতারি ইট, বাঁশ, রড, এমনকি চাপড় দিয়ে কোপানো হয় বলে অভিযোগ পরিবারের পক্ষ থেকে। আমার স্বামীও তৃণমূল করে। নাম কি? সঞ্জীব দাস পটলা। আর এই যারা মারতে এসেছিল তারা তৃণমূলের গুন্ডা, মানে তারা গুন্ডা মোটা করে। এইটা কনফ্লিক্ট আছে দু গ্রুপসের মধ্যে রিলেটেড টু পার্সোনাল ইস্যুস, লাইক উনি নিজেরা ঝামেলা করছে, লাইক নো পলিটিক্যাল ইস্যু, নাথিং রিলেটেড টু পলিটিক্যাল পার্টি। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত 12:30টার সময় বাগুইআটির অর্জুনপুর পশ্চিম পাড়ায় অশান্তি শুরু হয়। অভিযোগ, সঞ্জীব বাড়ি থেকে বেরোতেই শুরু হয় ইট বৃষ্টি। পুলিশ এলাকায় পৌঁছলে তখনকার মতো হামলাকারীরা পিছু হটে। মৃতের পরিবারের দাবি, রাত 2:30 নাগাদ গোটা পাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন করে বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। অভিযোগ, সঞ্জীব দাসকে বাড়ির সামনেই বেধড়ক মারধর করে হামলাকারীরা। নর্দমায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাঁকে। এই হচ্ছে তার বাড়ি, যেখানে দেখা যাচ্ছে জানলার কাঁচ ভাঙা। এখানে এখনো কিন্তু বাড়ির সামনে এরকম আদলা ইট পড়ে রয়েছে। সঞ্জীবকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সিসি থেকে ওরা কি করে লাইন বন্ধ করতে পারে? এটা সুপর্ণা আন্টি, যে আমাদের কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সেও জড়িত আছে। দেবরাজ চক্রবর্তী এমনকি জড়িত আছে, কারণ আমরা বারবার দেবরাজ চক্রবর্তীকে ফোন করেছি, কাউন্সিলরকে হেল্প নেওয়ার জন্য ফোন করেছি, কেউ করেনি। কি কারণে খুন হলেন সঞ্জীব দাস? ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণ? ইয়েস, অ্যাকচুয়ালি হিস্ট্রি শিটার আছে, অলমোস্ট 11টা কেসেস আছে এখানে, ইনক্লুডিং আর্মস অ্যাক্ট অ্যান্ড এনডিপিএস কেসেস আছে। আমি আবারও বলি, একটা মানুষ যে 2010 সালের আগে তার যদি কোনো সমস্যা হয়ে থাকে, পরবর্তী সময় থেকে সে যদি একটা ভালো লাইফ লিড করতে চায়, এটা যদি ভুল হয় তাহলে আমার কিছু বলার নেই। দেবরাজ এই দাবি করলেও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সঞ্জীব দাসের বিরুদ্ধে বিধাননগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে খবর। এর মধ্যে শুধুমাত্র বাগুইআটি থানাতেই 11টি মামলা রয়েছে। সেই সঞ্জীব দাসকে এবারও লোকসভা ভোটে তৃণমূল প্রার্থীর হয়ে দেওয়াল লিখতে দেখা গেছে। স্থানীয় সূত্রের দাবি, এলাকার রাশ হাতে রাখা নিয়ে শাসক দলের অন্দরের বিরোধের জেরেই খুন হয়েছেন সঞ্জীব দাস। ফলে এই ঘটনার নেপথ্যে প্রকট হয়ে উঠেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পয়সার জন্যে ওদের এই ঝগড়া লড়াই কোথায় যে গিয়ে দাঁড়াবে ভগবান জানে। কোনো নিয়ন্ত্রণ নেই দলের ওপরে।
রবিবার সকালে নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড় এলাকা থেকে 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। রঞ্জিত ধর ও সুমন মহাপাত্র, টিভি 9 বাংলা। পুলিশ বলছে রাজনীতি নয়, গ্যাং ওয়ার, এবং যেখানে এই ঘটনা ঘটেছে তার 800 মিটার দূরেই পুলিশ স্টেশন। আচ্ছা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক নয়? স্থানীয় নেতা দেবরাজকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ, তাকে ফোন করা হয়েছিল কিন্তু পাওয়া যায়নি। এই গোষ্ঠীদ্বন্দ্ব বারবার কেন মাথাচাড়া দিচ্ছে? কেন বারবার এই বঙ্গে রক্তপাত দেখতে হচ্ছে? আসুন আমরা গঠনমূলক আলোচনার মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল। স্বাগত মৃত্যুঞ্জয় আপনাকে। সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র ডক্টর শতরূপা। শতরূপা, আপনাকেও স্বাগত। সঙ্গে রয়েছেন সিপিআই মুখপাত্র অতনু চ্যাটার্জি। অতনু, আপনাকেও স্বাগত। শাসক দলের মুখপাত্র রয়েছেন যখন, এই উত্তর বোধহয় বেটার তিনিই দিতে পারবেন। এই শোয়ে বোধহয় আপনার উত্তরটাই ফার্স্ট ডিমান্ড করে। মৃত্যুঞ্জয়, দেখুন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একটা পরিবার তার সন্তানকে হারিয়েছে, যে কোনো কারণেই হোক। তার সাথে অন্য কি যুক্ত আছেন আপনারা প্রতিবেদনে দেখাচ্ছেন, বা আপনিও বললেন যে গ্যাংওয়ার কিনা। গ্যাংওয়ার হতেই পারে পুলিশ বলছেন, কিন্তু গ্যাংওয়ারটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি যে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের এটা কিন্তু নয়, যেটা আপনি বলছিলেন। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। নিশ্চিতভাবে দুটো গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে। রাত্রি 1:30 থেকেই ঝামেলা হয়েছে। পুলিশ এসছে ঘটনাস্থলে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুটো গোষ্ঠীর মধ্যে একজনের গুরুতর আহত হয়েছিলেন এবং জানা গেছে যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা গেছেন। 13 জনকে এখনও অবধি, আমি জানি না আপনার শো আসা অবধি, আগে অবধি 13 জন ছিল, এখনও সংখ্যাটা বেড়েছে কিনা, তাদের অ্যারেস্ট করা হয়েছে। আমরা দলের তরফ থেকে বারবার বলছি, যে দোষী থাকুক, যদি মনে হয় যারা এই খুনের সাথে জড়িত তারা যদি তৃণমূল কংগ্রেসেরও কর্মী হয়, তাদের অ্যারেস্ট করা হোক। আমরা কাউকে কিন্তু এখানে আটকানোর জন্য নয়। এখনই বলবেন অন্যান্য রাজ্যের সাথে তুলনা করছি, আমি একাধিক উদাহরণ দিতে পারি যেখানে এই গ্যাংওয়ার হয় এবং একটা স্টেটের সাথে একটা স্টেটের পুলিশের ফাইটিং হয়, তা নিয়ে আলোচনা হতেই পারে। কিন্তু এই যে পটলা সঞ্জীব দাস যিনি মারা গিয়েছেন, গোষ্ঠীদ্বন্দ্ব হোক বা গ্যাংওয়ার হোক, এই একটা মৃত্যু কেন ঘটবে? একজনের রক্তপাত কেন হবে? এটা প্রশ্ন। তাহলে তো ডিরেক্টলি রাজ্যের ল এন্ড অর্ডার নিয়ে প্রশ্ন উঠেছে। রুমেলা, তুমি ঠিকই বলছো যে এটা মানে যে কোনো মৃত্যু কেন ঘটবে, এটা তো ঠিক। কিন্তু এরকম তো নয় যে কোনো মৃত্যু ঘটছে না বা ঘটেনি। এরকম কিছু ঘটনা তো ঘটেই, আমরা না চাইলেও ঘটে, রোজ ঘটছে, সারা পৃথিবী জুড়ে ঘটছে। এরকম তো নয়, তুমি আজকে যদি বলো প্রত্যেক দিন পৃথিবীর কোনো না কোনো অংশে এই ধরনের ঘটনা ঘটছে। আমরা কেউই চাই না, কোনো রাজনৈতিক দলের কর্মী হোক, সাধারণ মানুষ হোক, সচেতন মানুষ হোক, এরা এই ঘটনা চাই না। প্রশাসন কি? আচ্ছা মৃত্যুঞ্জয়, আমি বারবার বলছি তর্কের খাতিরে যদি ধরেও নি এটা গ্যাং ওয়ার, তাহলে একটা গ্যাং ওয়ার হতে পারে বা এখানে কয়েকটা গ্যাং কাজ করছে, সেই ইনফরমেশন পুলিশের কাছে থাকে না। এই ধরনের ঘটনা ঘটছে, রাতে অন্ধকার করে গোটা পাড়া লোডশেডিং করে কাউকে মারা হচ্ছে, 800 মিটার দূরে থানা। গ্যাং, আমি বারবার বলছি, গ্যাং ওয়ার হোক বা যাই হোক, সেটা যদি কোনো কি কারণে হচ্ছে সেগুলো তো পুলিশই তদন্তের বিষয়। সেগুলোর মধ্যে তো দল ইনভলভ হবে কি করে? পুলিশের কাছে কি ইনফরমেশন ছিল, কি ইনফরমেশন ছিল না, সেটা দল কি করে বলবে? মৃত্যুঞ্জয়, আপনার কাছে আসবো। আরো একটি বিষয় আমরা দর্শকদের জানিয়ে রাখি, বারবার আজ আমরা যে খবর রাখছিলাম যে পুলিশ বলছে খাতায় কলমে সমাজ বিরোধী কাজকলাপের জন্য এই সঞ্জীব দাস ওরফে পটলা সে কুখ্যাত ছিল। কিন্তু দেবরাজ চক্রবর্তী তিনি সেখানে গিয়ে বললেন যে আসলে এই সঞ্জীব দাস ওরফে পটলা সমাজসেবী ছিল। এই পরস্পর বিরোধী দুটো তত্ত্ব সত্যিই আমার মাথায় ঢুকছে না। শতরূপাদি, মাথায় তো আমারও ঢুকছে না। এটা যে গোষ্ঠীদ্বন্দ্ব খুব ক্লিয়ার। এখানে বিজেপির কোনো বক্তা গিয়ে ওখানে চেঁচামেচি করছে না। এই যে এতগুলো মেয়েদের তোমরা বক্তব্য রাখাচ্ছ, চিৎকার চেঁচামেচি করে বলছে আমরা কাউন্সিলরকে পাইনি। দেবরাজকে সারা রাত্রির ধরে ফোন করেছে, তারা পায়নি। এবং যিনি বলছেন তিনি এই সঞ্জীব দাসের মেয়ে, সেটাই তো, ফ্যামিলি মেম্বার। এবং তারা আন্টি আঙ্কেল এই ধরনের কথা, মানে এতটাই ব্যক্তিগত সম্পর্ক। তো এটা তো আর অন্য পার্টির হতে পারে না, এটা ডেফিনেটলি তৃণমূলের এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দেবরাজ তোমরা যখন ইন্টারভিউ নিচ্ছ তখন খুব ক্যাজুয়ালি বলছে ও আমার ফোনটা অফ ছিল, আমার এইটাই দোষ, আমি ফোন ধরিনি। এটা আমি এও ধরে নিলাম যে মৃত্যুঞ্জয় তৃণমূলের মুখপাত্র, ও তৃণমূলকেই সাপোর্ট করবে, ও তো এসে বলবে না যেটা গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ কি বললো? পুলিশ বলছে যে না, ও আবার ভাঙা বাংলা না ভাঙা ইংরেজিতে কি ভদ্রমহিলা বলছেন যে না, এটা কোনো পলিটিক্যাল কোনো কালারই নেই। হাউ ক্যান দ্য পুলিশ সে দিস? একটা পুলিশ যার যে পুলিশ মন্ত্রী হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, সে পর্যন্ত মানে পুলিশের মধ্যে কোনোভাবে ইনভলভমেন্টই দেখাচ্ছে না। এক নম্বর, যেটা তুমি জিজ্ঞেস করলে, আমি সেটা আরেকবার রিপিট করছি,
যে কি করে এই ধরনের গ্যাং ওয়ারও যদি তৃণমূল বলে পুলিশ জানতো না কেন। এটা তো একটা ওয়ার্ডের মধ্যে ঘটনা এবং লোকাল থানার হার্ডলি ফিউ মিটার্স দূরে হয়েছে, কেন পুলিশ জানতো না? 1 নম্বর। দ্বিতীয়ত, যখন ঘটনা ঘটছিল, যদি আমি ধরে নিই যে আগেও জানতো না, যখন ঘটনা ঘটছিল সবাই শুনতে পেল, পুলিশ শুনতে পেল না। তৃতীয়ত, মোস্ট ইম্পর্টেন্টলি, পুলিশ কি করে উইদাউট ইনভেস্টিগেশন বলে দিচ্ছে যেখানে কোনো পলিটিক্যাল কালারিং নেই? হু আর দে ট্রাইং টু হাইড? পুলিশ কি তাহলে তৃণমূলের প্রবক্তা হয়ে যাচ্ছে? পুলিশ কি তাহলে তৃণমূলকে সাপোর্ট করছে? ডিফেন্ড না মৃত্যুঞ্জয়, আমি অতনুর কাছে যাওয়ার আগে মৃত্যুঞ্জয়ের কাছে খুব ছোট করে যাবো যে সত্যি পুলিশ বলছে যে রাজনীতির রং নেই। পুলিশ কি এটা বলার জন্য পিসি করছে, প্রেস কনফারেন্স করছে? নয়তো এই তথ্যটাকে ডিসকার্ড করার জন্য নয়, অপরাধীর কি পরিচয়, কারা জড়িত সেটা পুলিশের দেখার কথা। তুমি যে কথাটা বলছো, পুলিশ বলছে, পুলিশই তো তদন্তটা করবে। এফআইআরটা তো যখন এই হয়, ফার্স্ট ইনভেস্টিগেশন রিপোর্ট যখন হয়, তাহলে তো পুলিশের ইনিশিয়াল একটা তো তদন্ত থাকে। ইনিশিয়াল তদন্তে যদি মনে হয় যে এখানে পলিটিক্যাল রং নেই, পুলিশ বলবে না তো কি? সেটা তৃণমূল কংগ্রেস বলবে, ভারতীয় জনতা পার্টি বলবে, আর সিপিএম বলবে, আর টিভি9 বাংলা বলবে? তাহলে তো পুলিশই বলবে। উত্তরটা তুমি কার কাছে এক্সপেক্ট করো? পুলিশ উত্তরটা তো তুমি চাও নিশ্চিতভাবে। আমি একই কথাই বলছি মৃত্যুঞ্জয়, পুলিশ রাজনীতির রঙের কথা ডিসকার্ড করলো, ফাইন এনাফ, পুলিশ যা বুঝেছে পুলিশ তো আলটিমেটলি তদন্ত করবে। কিন্তু এটা যে গ্যাং ওয়ার, এই গ্যাং একদিনে তৈরি হয় না। এই যে এই পটলা পাড়াগত ঝামেলা, ভোট মেশিনারি হিসেবে কাজ করেছে 2014 পাড়াগত মারামারিটা এত বড় আকার নিয়ে নামও রয়েছে, পুলিশের খাতায় তার নামও রয়েছে, তাও এরা সদর্পে ঘুরে বেড়াতে পারে। রুমেলা গ্যাং ওয়ার না পাড়াগত মারামারি, এটা পুলিশের তদন্তে আসবে? এরকম হয়? শোনো রুমেলা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার আন্ডারে এখন আইন শৃঙ্খলা, যেটা পুলিশকে নিয়ে এখন ইসিআই বলুক, ইসিআই বলাও, ইসিআই ভালো করে দেখুক কার কি তদন্ত, কে যুক্ত। তৃণমূল কংগ্রেসের যদি কেউ যুক্ত থাকে, আমি তো বলছি, তাহলে তাকে তো অ্যারেস্ট করা হোক, আর 13 জনকে করে ছাড়ো, আরো অ্যারেস্ট করো। পুলিশ ইজ সাপোজ টু, যে মুহূর্তে ইলেকশনের কাছাকাছি আমরা এসে গেছি, পুলিশ ইজ সাপোজ টু মেক অ্যান্টিসিপেটরি অ্যারেস্ট। এটা ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন আছে যে যারা যারা ঝামেলা করতে পারে তাদের জন্য একেবারে রিস্ট্রেন করে দেওয়া হয়। তো সেইটা কোথায়? সেই অ্যাটেম্পটা কোথায়? যদি দুষ্কৃতী হিসেবে পুলিশের খাতায় তার নামই থাকতো, তাহলে কেন পুলিশ আগেভাগে ব্যবস্থা নেয়নি? তাহলে গতকাল রাতের ঘটনাটা দেখতে হতো না। অতনু, দেখুন বারুইপুরের যে পুলিশ আধিকারিক, বারুইপুর বলছি, ওই বিধাননগরে যে বাগুইয়াটির যে পুলিশ আধিকারিকের আপনারা বক্তব্য দেখালেন, আমি তার সঙ্গে একমত। উনি বললেন রাজনীতির রং নেই। রুমেলা, রাজনীতির রঙের কথাটা তখন আসে যখন রাজনীতির একাধিক রং, এই ধরো সবুজ, লাল, কমলা, গেরুয়া ইত্যাদি আসে। উনি জানেন নির্দিষ্টভাবে এখানে একটাই রং জড়িত, তৃণমূল, কারণ এই লড়াইটা তৃণমূল ভার্সেস তৃণমূল। ওই মহাভারতে আমরা পড়েছিলাম মুসল পর্ব, তৃণমূলে এখন মুসল পর্ব শুরু হয়েছে। 75-25 ভাগের মধ্যে কে 75 পাবে? এই 75 তো কালীঘাটে চলে যায়, এই 25-এ কে কত পাবে, এই নিয়ে হচ্ছে ভাগের লড়াই। এখানে পুলিশ আধিকারিক বললেন যে এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব না, এটা নাকি গ্যাংওয়ার। আচ্ছা, গ্যাংওয়ারের সঙ্গে যুক্ত একটা লোক, তার সাথে এলাকার মেয়র পরিষদ রাত 1:30 অবধি কিসের গল্প করেন? কি গল্প থাকতে পারে? রাত মেয়র পরিষদের হয়ে তার দেয়াল লেখার কি খাতা কারণ থাকতে পারে? ইলেকশন কমিশনের নিয়ম হচ্ছে এই যত ধরনের এই ধরনের দুষ্কৃতী, যারা এই পুলিশের ভাষায় যাদেরকে হিস্ট্রি শিটার বলে, তাদেরকে নির্বাচনের আগে একদম স্পেসিফিক্যালি 107 সিআরপিসিতে তাদেরকে বন্ড দিতে বলা হয় যে ভাই আগামী 6 মাস এই ইলেকশনের মধ্যে তুমি কোনো ঝামেলা যদি করবে না, বন্ড দাও। এসে পুলিশ সেই ব্যবস্থা নিয়েছিল? পুলিশ জানতো না? তোমাদের প্রতিবেদনে দেখলাম রাত 11:30টায় পুলিশ একবার এসে ঝামেলা থামিয়েছে। তাহলে তারপরে যে ঝামেলা হতে পারে 800 মিটার দূরে থানা, পুলিশ অ্যান্টিসিপেট করতে পারলো না? পুলিশের এসবি নেই, একটা স্পেশাল ব্রাঞ্চ নেই, পুলিশের ইন্টেলিজেন্স কোনো ইন্টেল নেই? মানে পুলিশ কি বসে থাকে শুধুমাত্র নির্দিষ্ট কিছু টাকা পয়সার ভাগ নেতাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য? রাজ্যের পুলিশ প্রশাসন বলে কি আদৌ কিছু আছে? পুলিশ মন্ত্রী বলে কি আদৌ কিছু আছে? আসলে গোটা রাজ্য জুড়ে তৃণমূল মুসল পর্বে নেমেছে। ওই বকটুই থেকে শুরু করে, ওই ভাদু শেখ থেকে শুরু করে, এই আজকে হচ্ছে এই সঞ্জীব বাবু না পটলা কি নাম, এই অবধি গোটা তৃণমূল কংগ্রেসে মুসল পর্ব চলছে। ঘরে জ্বালাও, ঘর থেকে বের করে মারো, তৃণমূল আসলে সত্যি এই বাগুইয়াটির ঘটনা বা ভোটবঙ্গে যে খুনোখুনির ঘটনা ঘটছে, এটা সত্যি আগামী দিনে আরো কোনো এরকম ঘটনা হয়তো এর আগে যদি পুলিশ ব্যবস্থা নিত, যদি এই পটলা ওরফে এই সঞ্জীব দাস তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত, হয়তো এই দিন দেখতে হতো না। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা আমরা সত্যি নজর রাখবো। এবার আরও একটি ঘটনার দিকে আমি আসবো, তারপর সকলের কাছে। কসবা নতুন করে উত্তেজনার ছবি দেখুন আপনারা, আনন্দপুর থানায় বিক্ষোভ, আর এখানেও সেই একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ। ভোটবঙ্গে ফের অশান্ত কসবা, আক্রান্ত বিজেপি নেত্রী, সেই ছবি আপনারা দেখছেন। বেধড়ক মারে, মাথা ফাটে তার, অভিযোগের তীর থাকে তৃণমূলের দিকে। প্রতিবাদে সকাল থেকে আনন্দপুর থানার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি, আর এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে তাদের বিক্ষোভ।
দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী নেতৃত্বে থানার সামনে বিক্ষোভ। রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হচ্ছে আনন্দপুর থানা। তার কারণ যে বিজেপির নেত্রী, যিনি মণ্ডল সভাপতি ছিলেন, তাকে তৃণমূলের গুন্ডারা মারধর করেছে বলে অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে, এবং সেই যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এবং আইনানুগ ব্যবস্থার জন্য কিন্তু তারা কিন্তু ধর্নায় বসেছেন। এবং আমি সরাসরি ছবিটা দেখাই আনন্দপুর থানার সামনে থেকে। এখনও পর্যন্ত বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, প্রায় 7 ঘন্টা 7.5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে, তারা সেখানেই বসে রয়েছেন। থানার ভিতরে দেবশ্রী চৌধুরী নিজে রয়েছেন এবং তিনি যেটা বারংবার দাবি করছেন যে যতক্ষণ না পুলিশের তরফ থেকে কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়া হবে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ উঠছে, ততক্ষণ কিন্তু তিনি এখান থেকে এক পাও নড়বেন না। বেশ কিছু কর্মী সমর্থকেরা রয়েছেন বিজেপির, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সাথে। আপনারা সকাল থেকে এখনো ধর্নায়, কি চাইছেন? পুলিশ কি বলছে? ধরতে চাইছি, পুলিশ এদের আড়াল করতে চাইছে। 3 ঘন্টা সময় পার হয়ে গেছে, এখনো বলছে আমরা চেষ্টা করছি, কিন্তু তার কোনো সুরা হয়নি। দ্বিতীয় সন্দেশখালীর মতো শেখ শাহজাহানকে যেরকম কোর্টের নির্দেশ সত্ত্বেও ধরতে পারেনি। একেবারে অরিত্র, এই ছবিটাই আমরা দেখব। পুলিশের ভূমিকা নিয়েই তারা এই মুহূর্তে বসেছেন বিক্ষোভ অবস্থানে। সকাল থেকে বিক্ষোভ অবস্থান চলছে। প্রশ্নটা ঠিক এই জায়গাতেই। এতক্ষণ আমরা বাগুইআটি নিয়ে আলোচনা করছিলাম, কসবার ছবি আপনাদের দেখালাম। দেখুন, থানার সামনে বসে তারা বিক্ষোভ করছেন। পুলিশ এখনো কেন কাউকে গ্রেফতার করতে পারলো না? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে। আমি কোনো রাজনীতির রং বাদ দিলাম, সাধারণ মানুষ তারাও এই প্রশ্নটা তুলবে। কসবায় নতুন করে যে উত্তেজনা, সেই ছবি আপনাদের বিরতিতে যাওয়ার আগেই দেখিয়েছিলাম। আনন্দপুর থানায় সেখানে বিক্ষোভ, ভোটবঙ্গে ফের অশান্ত কসবা। কিছুক্ষণ আগেই শহরের একেবারে লাগোয়া বাগুইআটি নিয়ে আমরা কথা বলছিলাম, আর এই মুহূর্তে কসবার ছবি আপনাদেরকে দেখাবো এবং আলোচনায় যাবো। আমি মৃত্যুঞ্জয়ের কাছেই যাই। সকাল থেকে বিক্ষোভ করছেন বিজেপির কর্মী সমর্থকরা, সেখানে দেবশ্রী চৌধুরী স্বয়ং রয়েছেন। আমি কিছুক্ষণ পর দেবশ্রী চৌধুরীর বক্তব্য শোনাবো, কিন্তু আপনার কাছে প্রশ্ন, যেই প্রশ্নের উত্তর তারা খুঁজছেন যে পুলিশ কেন এখনো পর্যন্ত তৎপর হচ্ছে না, সেই উত্তর আদৌ কি তারা পাবেন? বিক্ষোভ তো বিজেপি কর্মীরা রোজ করছে। এই সল্টলেকে আপনারা যেখানে আমরা শো করছি, সেখানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করে বিক্ষোভ করেছে। বিজেপি সেন্ট্রাল পার্টি অফিস উত্তর কলকাতা, সেখানে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার বিজেপির সভাপতির ছবিতে জুতো মেরে বিক্ষোভ দেখিয়েছে। বাঁকুড়ায় বিজেপির প্রার্থী তার দরজা আটকে বিক্ষোভ দেখিয়েছে। দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী যাতে না করে রায়গঞ্জের মানুষ, বিজেপির লোকরা, লোকাল বিজেপি চাই, বিক্ষোভ করেছে। তাই বিজেপি কি বিক্ষোভ করছে সে নিয়ে নেই। আমার কথা হলো যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার উপরে পুলিশ নিরপেক্ষ তদন্ত করছে কিনা, পুলিশ দুষ্কৃতীদের যারা করেছে বা যদি ঘটনা হয়েছে সেখানে যদি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা বা অন্য কোনো কিছু ঘটনা আছে কিনা, তার সাথে কি ঘটনা ঘটেছিল, কি পারিবারিক ঝামেলা কিনা বা পাড়াগত ঝামেলা কিনা, এইসব দেখে পুলিশ, বা রাজনৈতিক ঝামেলা কিনা। আবার কারণ এরপরে আপনি বলবেন রাজনৈতিক, আপনি এড়িয়ে যাচ্ছেন। তাই রাজনৈতিক ঝামেলাও যদি হয়ে থাকে, রাজনৈতিক ঝামেলা কিনা সেটা পুলিশ করবে। আর আমি বারবার বলছি, ইলেকশন কমিশনার ইন্ডিয়া বারবার বলছে আমরা একটা ঘটনা ঘটতে দেবো না, শান্তিতে ভোট হবে, এই হবে। ঘটনাগুলো ঘটছে কেন? দায়িত্ব কে নেবে? ডিজি 3 বার চেঞ্জ করলেন, আপনি ডিজি চেঞ্জ করে দিয়ে এই ঘটনাগুলো ঘটছে কেন? ঘটনার দায় একমাত্র ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর বিজেপি। এই ঘটনাগুলো ঘটিয়ে কি অদ্ভুত না? প্রতিটা ক্ষেত্রে তৃণমূলের গুন্ডা, তৃণমূলের দুষ্কৃতি, এই বিষয়টাই অভিযোগ হিসেবেও এই বিষয়টাই সামনে আসছে। তৃণমূলের গুন্ডা, শাসক দল এরকম ভাবে আপনি বলে দিলেন তৃণমূলের গুন্ডা। আপনি যদি সবকিছুর আগে তৃণমূলটা, আপনি যদি ব্র্যাকেটের আগে তৃণমূল, দেখুন এই যে যিনি মারা গিয়েছেন বাগুইআটিতে, তার স্ত্রী অভিযোগ করছেন যে আমরা তো তৃণমূল করতাম, কিন্তু যারা মেরেছে তারা তৃণমূলের গুন্ডা। না না, এরকম দেখুন, যার পরিবার, একজন পরিবার হারায়, সে গুন্ডা হোক বা ভালো মানুষ হোক, গুন্ডার পরিবারের কাছেও যদি কেউ মারা যাওয়ার পরেও জিজ্ঞাসা করেন, সেও বলবে, রিয়াক্ট করবে যে আমাদের এগেইনস্টে। আরে তাহলে তো বিরোধীদের দিকে অভিযোগের আঙুল ওঠানো ভালো মানুষের যদি যায় তারাও অভিযোগ করবে। সেই অভিযোগ পরিবার ওই সময় তার পরিবারের মানুষজনকে হারিয়েছে তার। আচ্ছা, এই মুহূর্তে আমি একটু দেবশ্রী চৌধুরী কি বলছেন শুনে নি। শ্রী চৌধুরী কি বলছেন? একটা হ্যাপেনিং জায়গা, অশান্তি চলছে। অবশ্যই কিছু শুনতে অসুবিধা হচ্ছে আমাদের, আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কানেক্ট করার চেষ্টা করবো। শতরূপাদি, রুমেলা, প্রথমত আমি বলি যে আবারও প্রমাণ হয়ে গেল যে কলকাতা শহরে মহিলারা সেফ নয়। মৃত্যুঞ্জয় যাই বলুক, ওর পক্ষে বলা খুব সহজ, ক্যাজুয়ালি, ইনসেন্সিটিভলি, যে আমরা নাকি রোজ কোথাও না কোথাও বিক্ষোভ করি। তোমরা দেখিয়েছো, তাও আমি দর্শকের জন্য আমি আবার বলছি, গতকাল রাত্রিরে যেভাবে আরবানার মতন হাই রাইজ, তার যে সামনের জায়গাটা, সেখানে যেই রকমভাবে গাড়ি চেজ করে
11 জন কার্যকর্তাদের আমাদের রাস্তায় ফেলে মেরেছে। মহিলা কার্যকর্ত্রী সরস্বতী, যাকে তোমরা দেখতে পাচ্ছ মাথায় ব্যান্ডেজ করে, চপার দিয়ে মাথায় লেগেছে, মানে সেই যেরকম বোধহয় ইনস্টিংটিভলি ও ঘুরে দাঁড়িয়েছে, যার জন্য খানিকটা হাতে লেগেছে, খানিকটা এখানে এদিকে লেগেছে, 6টা স্টিচ পড়েছে। তারপরেও তৃণমূল করেনি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আমাদের কার্যকর্তাদের এরকম করবে না। আমাদের কার্যকর্তারা বড় জোর যদি আমি ধরেও যদি নিই যে হ্যাঁ অশান্তি থাকতে পারে, মুখোমুখি তর্ক হবে, একজন আরেকজনের সঙ্গে দূরে হয়ে যাবে, এটা তো একদম অ্যাটেম্প টু মার্ডার। কেন? তাদের দোষ কি? দেবশ্রীর পোস্টার লাগাচ্ছিল, সাউথ ক্যালকাটার ক্যান্ডিডেটের জন্য তারা ওয়ালিং করছিল, পোস্টার লাগাচ্ছিল, ওখানে গামিং করছিল, এইটাই তাদের দোষ। রাত্রিরে করছিল। এইখানে যে এত বড় বড় কথা এতদিন ধরে আমি শুনে যাচ্ছি যে এনসিআরবির তুলনায় বা এনসিআরবির রেকর্ড অনুযায়ী কলকাতা ভীষণ সেফ, কলকাতা ভীষণ সেফ। এক সেকেন্ড, কেন সেফ নয়? বিকজ পুলিশ রিপোর্ট নেয় না। গতকালও এক জিনিস হয়েছে, সরস্বতীরা গেছিল, সরস্বতী একা গেছিল, কারণ ওখানে ওকে রেখে চলে গেছিল, 11 জন কার্যকর্তাদের মাটিতে ফেলে মেরেছে। মৃত্যুঞ্জয় তোমার সামনে কোনো কথা বলিনি, ও গেছিল একা একা আনন্দপুর থানায় এইরকম অবস্থা নিয়ে, যেখানে তার ভিডিও পর্যন্ত বোধহয় তোমরা দেখিয়েছো। পুলিশ রিপোর্ট নেয়নি। আজও দেবশ্রী কেন বসে আছে ওখানে? কারণ পুলিশ কিছুতেই একটা প্রপার এফআইআর নিচ্ছে না এবং এই কেসটা অ্যাড করছে না যে অ্যাটেম্প টু মার্ডার। অনিয়াটা পুলিশ কি করছে? কেন এই জিনিস হবে? অনিয়াটা কোথায়? আর আমি আগেও বললাম দিদি, আমি আগেও বললাম যে কোনো পলিটিক্যাল রং যদি আমি সরিয়ে রাখি তাহলে পুলিশের রিপোর্ট নিতে অনিহাটা। আমার প্রথম কথা হলো যে আপনি আপনার প্রতিনিধি ওখানে আছেন, তাকে জিজ্ঞাসা করুন পুলিশ এফআইআর করেছে কিনা। এফআইআর একটা তো ফার্স্ট একটা কমপ্লেন নেওয়া হবে, এফআইআর তারপরে সেকশনগুলো কি হবে সেটা তো পুলিশ ঠিক করবে, তারপরে সেকশনগুলো নিয়ে সেগুলো তো কোর্টে অ্যারেস্ট হবে। আমার বক্তব্য হলো যে কমপ্লেন হয়েছে কিনা আপনি আপনার প্রতিনিধিকে জিজ্ঞাসা করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি যে কমপ্লেন হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি এফআইআর লজ হয়েছে, ব্যাস এফআইআর করি শেষ। আপনি এতক্ষণ বললেন লজ হয়নি, কমপ্লেন নেই। যেই অভিযোগ, আচ্ছা যারা ওই আনন্দপুর থানা চত্বরে যারা ওই এলাকায় হামলা করলেন তাদের টিকিটা ছোঁয়া পুলিশের ক্ষেত্রে এতটা অসুবিধার তো হওয়ার কথা নয়, নয় তো? সবাইকে ছোবে, টিকি ছোবে কেন? শুধু টিকি ছোবে না, সবকিছু ছোবে, টিকি থেকে আরম্ভ করে পুরো। আচ্ছা মৃত্যুঞ্জয়, সত্যি তো আমরা কোনো যুদ্ধের পরিস্থিতিতে নেই, কেন এত অস্ত্র সত্যিই তো নিয়ে যাওয়া হচ্ছে সেখানে? বিজেপির কেন চপার দিয়ে আঘাত করা হচ্ছে? বিজেপির নেতার বাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে, বিজেপির ক্যান্ডিডেট তার ভাইয়ের বাড়ি নিমাই দাস ইন্দোরগঞ্জের প্রার্থী ছিল। ও আচ্ছা, এই পার্টটাও আলোচনা করব, আমি দুজনের কাছে আসবো। অতনু, আমি এই পার্টটা আলোচনা করবো। অতনু, আপনাদের ক্যামেরার মাধ্যমে টিভি9 এর দর্শকদেরকে একটা কথা জানাই, মৃত্যুঞ্জয় বলার সময় একটা প্রসিডিউরাল কথা বললো কিভাবে। অতনু, ভেরি সরি, একটু বিরত করছে। দেবশ্রী চৌধুরীর বক্তব্য একবার শোনা যাক। আমরা পরবর্তীতে কানেক্ট করছি আবার। হ্যাঁ অতনু, মৃত্যুঞ্জয় বলার সময় বললো যে কি একটা প্রসিডিউরের কথা। আমি আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে জানাচ্ছি এই প্রসিডিউরটা সম্পূর্ণ সঠিক না, কারণ যত ভোট এগিয়ে আসবে এই ধরনের ঘটনা তো হবে, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে বা সাধারণ মানুষের জেনে রাখা দরকার। নর্মাল প্রসিডিওর হচ্ছে আমি একটা অভিযোগ থানায় জমা দেবো, আমার অভিযোগের ভিত্তিতে এবং আমার যদি মেডিকেল থাকে তার ভিত্তিতে যে সেকশন আমার অভিযোগের উপর লাই করে পুলিশকে সেই সেকশনে এফআইআর দিতে হবে। আমার যদি মাথায় চপারের আঘাত থাকে, আমি বলিনি ভাই, আমার যদি মাথায় চপারের আঘাত থাকে এবং আমি যদি বলি আমাকে খুন করার উদ্দেশ্যে চপারটা চালানো হয়েছিল, পুলিশকে অ্যাটেম্প টু মার্ডারে 307 সেকশন দিতে হবে, এটা হচ্ছে প্রাইমা ফেসি। এবং তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করে যদি না আসে পুলিশের কেস ডায়েরিতে সেটা থাকবে, পরবর্তীকালে চার্জশিটে সেই সেকশন আসবে কি আসবে না সেটা পরের ঘটনা। ওই পুলিশের এখন যেটা হয় যেটা নামমাত্র একটা এফআইআর করে, মানে ধরুন মাথায় চপার মারলো, 323 সিম্পল হার্টের সেকশন করে ছেড়ে দিচ্ছে। মানে গোটা রাজ্য জুড়ে কংগ্রেস, তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, এমনকি তৃণমূলের বিক্ষুব্ধ যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে হয়। আমি বলি না ভাই, 326 এর মধ্যে সেকশনে ভাই 326 আর 307 এর মধ্যে তফাৎ তো তোমার থেকে আমি ভালো জানি। আমি হলো ডেইলি প্র্যাকটিসের মধ্যে রাখি। শুনুন রে বাবা, এতবার হয়েছে আমি তো জানি, তুমি করেছো তাই তোমার এগেইনস্টে হয়েছে, তুমি লোককে খুন করতে গেছো তাই তোমার এগেইনস্টে সব মামলা হয়েছে। এখন মজাটা হচ্ছে কি পুলিশের ক্ষেত্রে একটা ব্যাপার হয়েছে, এই জায়গা থেকে আলোচনা এগিয়ে নিয়ে যাবো, কিন্তু এই যে কিছুক্ষণ আগে যে প্রশ্ন আমরা করছিলাম যে এত অস্ত্র, এই অস্ত্র কোথা থেকে আসছে, কি করে চপারের আঘাত বিজেপি নেত্রীর মাথায় পড়লো? গাড়ি ভর্তি অস্ত্র আছে, দেখুন সন্দেশখালী, সেখানে বাক্স রহস্য, মেঝে খুঁড়ে নয়, ঘরের মধ্যে থাকা বাক্স থেকেই নাকি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, আর তা হয়েছে চোখের সামনেই। বিস্ফোরক এই স্বীকারোক্তি কে দিয়েছেন? আবু তালেবের স্ত্রী মজিদা বিবি।
বাংলার গ্রামে এনএসজি কমান্ডো, তাও আবার সন্দেশখালীতে। লোকসভা ভোটের দ্বিতীয় দফায় দুপুর থেকেই এই ছবি দেখে চমকে ওঠে গোটা দেশ। ভেড়ি ঘেরা সন্দেশখালীর গ্রামে নাকি বিদেশি অস্ত্রভান্ডার লুকিয়ে রেখেছিল শাহজাহান বাহিনী। এনএসজির রোবট দিয়ে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় হতে না হতেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানুতোর। তৃণমূল তো বটেই, অস্ত্র উদ্ধারের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মুখ্যমন্ত্রী। और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। आज भी छोटा एक इंसिडेंट संदेशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। উদ্ধার হওয়া অস্ত্র কি তবে কেন্দ্রীয় এজেন্সি লুকিয়ে রেখেছিল? মুখ্যমন্ত্রী এই সংশয় প্রকাশ করলেও এদিন কিন্তু অন্য কথা শোনা গেল আবু তালেবের স্ত্রী মজিদা বিবির কথায়। যে বাড়ি থেকে অস্ত্র উদ্ধার সেখানকার মালকিন মজিদা কিন্তু সাফ বললেন তার উপস্থিতিতেই ঘরের মধ্যে থাকা বাক্স থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। আপনার বাড়ি থেকে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় ছিল? বাক্সে ছিল। বাড়ির মধ্যে থাকা বাক্স? কি কি ছিল আমি জানতাম না। হ্যাঁ, কি কি ছিল আমি জানতাম না। বাক্সের মধ্যে কি ছিল? ওই সবগুলো ছিল তো আমি জানতাম না। কোনগুলো কোনগুলো? সবগুলো বলতে বন্দুক যা যা বার করেছে, বোমা বিস্ফোরক সেটাও বার করেছে বাক্সের থেকে? সব বাক্সের থেকে বার করেছে। তো আপনি ছিলেন তো সেই সময় যেগুলো উদ্ধার হয়েছিল? আপনার চোখের সামনে উদ্ধার হয়েছে। এই যে বাক্স, এই বাক্সের মধ্যেই দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র ছিল। TV9 বাংলাকে স্পষ্টই তা জানাচ্ছেন মজিদা বিবি। এখানে এই ঘরের মেঝে, সেই মেঝেই এখানে খোঁড়া হয়েছিল, এই ঘরের মেঝে খোঁড়া হয়েছিল এখানে, এখনো সেই চিহ্ন রয়েছে এখানে। তবে বাক্স থেকে উদ্ধার হলেও মেঝে খুঁড়ে কিছু পাওয়া যায়নি বলেই দাবি করেছেন মজিদা। এখানেই ছিল আগ্নেয়াস্ত্রগুলো। কোথায় ছিল? বাক্সের মধ্যে। কোন বাক্স? এই বাক্স, এই বাক্সটার মধ্যে ছিল, এখানে বাক্সের মধ্যে ছিল। আর মেঝে যে খোঁড়া হয়েছে ওখানে কিছু ছিল? কিচ্ছু বাইরে। অস্ত্র উদ্ধারে আবু তালেবের স্ত্রীর দাবি নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। উনি যদি বক্তব্য না রাখেন তাহলে পরে ওনার স্বামী তো বেল পাবেন না। এই জিনিস তো দেশের মানুষকে কেজরিওয়ালের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শরৎ রেড্ডি ততদিন বেল পায়নি যতদিন উনি বলেছেন কেজরিওয়াল নির্দোষ। মুখ্যমন্ত্রী কি বলছেন আর মুখ্যমন্ত্রীর সভাসদেরা কি বলছেন এ নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই। তৃণমূল চলে যাচ্ছে, অবসাদ থেকে, আতঙ্ক থেকে, হতাশা থেকে, ভয় থেকে তৃণমূল এ ধরনের কথা বলে যাচ্ছে। রাজনৈতিক বিতর্ক যে পথেই যাক, আবু তালেবের ঘরে বাক্স থেকে অস্ত্র উদ্ধারের দাবি কিন্তু নিঃসন্দেহে তদন্তকারীদের হাতে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। আগ্নেয়াস্ত্র যে এই বাড়িতেই ছিল এটা তিনি স্পষ্টই মানছেন। ফলে যে তরজা শাসক বিরোধী চলছে সেখানে মজিদা বিবির এই সাক্ষ্য কোথাও না কোথাও সিবিআই তদন্তকারী সংস্থা তাদেরকেই অ্যাডভান্টেজে রাখলো। ক্যামেরা দীপঙ্কর জানার সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, সন্দেশখালী। এই লোকসভা নির্বাচনের প্রচারে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনলাম গতকাল, তিনি বলছেন যে ওখানে ওই বাড়িতে বাক্স তো সিবিআই রেখে এসছে, অস্ত্র তো সিবিআই রেখে এসেছে, কিন্তু এই মজিদা বিবির বক্তব্য কোথাও কি হাটে হাড়ি ভেঙে দেওয়ার সামিল? মৃত্যুঞ্জয়, না হাটে হাড়ি ভেঙেছে কিনা জানি না, যেই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে তার মধ্যে দেখলাম কল্ট M1903 যেটা বলল তার মধ্যে দুটো ছিল। এবার কল্ট M1903 প্রথম বিশ্বযুদ্ধের সময় তৈরি হয়েছিল, 1945-এর পরে আর তোলা হয়নি। শাহজাহান যে পুরনো অস্ত্র রাখার যে শখ ছিল, অস্ত্র রাখতে পারে কিন্তু পুরনো অ্যান্টিক পিস অস্ত্র রাখার যে শখ ছিল, এইটা না এই সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারছি। এনএসজির আর খেয়ে দিয়ে কাজ নেই, এনএসজি এইসব অস্ত্র, পুরনো অস্ত্র উদ্ধার করার জন্য ব্রিটিশ সেনা যে অস্ত্র ব্যবহার করতো সেইটা শাহজাহানের কি সাগরেদের বাড়ি থেকে ব্যবহার করছে। বাংলার মানুষ এসব মানে এইসব জিনিস না বুঝতে পারছে। এনএসজির অন্য কোনো কাজ নেই, টেরর ধরতে পারবে না, এইগুলো করবে। রাখার শখ ছিল এটা মৃত্যুঞ্জয়রা জানে। ওই রাত 12টায় পিঠা খাওয়ার শখ ছিল, এটা মৃত্যুঞ্জয়রা খবর পায়নি। রাজ্যে 10 বছর এটা হতে পারে চলেছে। ব্রিটিশ সেনা বলে হচ্ছে, ব্রিটিশ সেনা ব্যবহার করতে প্রথম বিশ্বযুদ্ধে সেটা শাহজাহানের ওখান থেকে পাওয়া যাচ্ছে, হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিবিআই রেখে এসেছে, কিন্তু এই আবু তালেবের স্ত্রী তিনি স্পষ্ট করে দিলেন, তিনি স্পষ্ট করে দিলেন
যে তার সামনে সমস্ত অস্ত্র রয়েছে। খাগড়াগড়ের সময় উনি রয়ের নামে করেছিলেন। খাগড়াগড় যখন ইনসিডেন্ট হলো, যখন ওনাদের পোষা পুলিশ অফিসার গিয়ে বোমগুলো ফাটিয়ে দিল যাতে মডিউলটা ধরা না যায়, মমতা বন্দ্যোপাধ্যায় রোবট একটু শান্ত হও। যদি অ্যান্টি কি হবে, যদি ওগুলো অ্যান্টি কি হবে, তাহলে গত করে রাখার দরকার কি ছিল? কি শেলফ ছিল না, ডিসপ্লে করা ছিল না? এই যে এক সেকেন্ড মৃত্যুঞ্জয়, এক সেকেন্ড, এই যে সব ব্যাপারে সমস্ত কিছু মমতা ব্যানার্জি এবং তার সমস্ত প্রবক্তারা খেলো করে দেখা, এই জিনিসটা একটু বন্ধ করা হোক। পশ্চিমবঙ্গের বুকে সন্দেশখালীতে আজকে এনএসজি কে নামতে হলো রোবো নিয়ে, কি করতে? ইন্টারনাল টেররিজম আটকাতে। এক সেকেন্ড মৃত্যুঞ্জয়, শোনো, তুমি জানো না যদি তুমি শোনো, জানো না যদি শোনো, আজকে বোম স্কেয়ার শুধু নয়, এনএসজি নামে তখন ইন্টারনাল। মৃত্যুঞ্জয়, ডোন্ট ডু দিস। চুপ মৃত্যুঞ্জয়, এটা করবে না প্লিজ, আপনি কন্টিনিউ করুন। এটা করবে না, অসভ্যতা করবে না। ইন্টারনাল টেররিজমের জন্য, ইন্টারনাল টেররিজম যে একেবারে শাহজাহান রেগুলার বেসিসে করেছে, এবং ওই বর্ডার লাইনে কেন এখনো অবধি এই জিনিসটা এটা কেন করছে? মৃত্যুঞ্জয় প্লিজ স্টপ। মৃত্যুঞ্জয়, এই ইন্টারাকশন করলে আমাদের হাতে পরিসরের সময়। আমি আরেকটা জিনিস একটু বলে যাচ্ছি। কিছুদিন আগে অভিষেক ব্যানার্জি বিশাল বড় বড় কথা বলেছিল যে বম্বেতে যে ব্লাস্ট হয়েছিল সেই লোকগুলো নাকি অভিষেক ব্যানার্জিকে স্কেয়ার করতেছিল, স্কেয়ার করতে এসেছিল নাকি ওকে ইনফরমেশন দিতে এসেছিল যে ভাই আমাদের আর্মস গুলো ওখানে আছে, তুমি দেখো এনএসজি যাবার আগে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই আলোচনায় আমরা বিভিন্ন দিক তুলে ধরলাম, কিন্তু দেখুন এই যে ভোটবঙ্গে যেই ঘটনাগুলো, যেই ঘটনা প্রবাহগুলো আমাদের দেখতে হচ্ছে, সাধারণ মানুষ যার সাক্ষী থাকছে সেটা কি কাম্য? যদি একটা সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা এই রাজ্যের মানুষ পেতেন, তাহলে বোধহয় ছবিটা একটু আলাদা হতো। একটু না, আসলে অনেকটাই। আমরা বরং সেই সুদিনের আশাতেই আজকের এই বাংলা যা ভাবে শেষ করি। আপাতত সকলকে ধন্যবাদ।